friends, where are you? How are you? বন্ধুরা, তোমরা কে কোথায় কেমন আছো? I am the Chaudhary. I'm here again today, as always, to discuss with you the intricacies of English grammar from the very basic to the advanced level, step by step. আমি ইমদাদ চৌধুরী বরাবরের মতোই আজকে আবার হাজির হয়েছি তোমাদের সাথে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি আদ্যপ্রান্ত বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করতে। সো লেটস গেট স্টার্টেড। তাহলে চলো শুরু করা যাক। টুডে we will learn about English grammar, alphabet, and spelling in details. আজকে আমরা শিখব ইংরেজি গ্রামারের অ্যালফাবেট ও স্পেলিং সম্পর্কে বিস্তারিত। What is alphabet? Alphabet কি? English alphabet is the set of letters used to write the English language. ইংরেজি বর্ণমালা হলো সেই অক্ষর সমষ্টি যার মাধ্যমে ইংরেজি ভাষা শেখা হয়। বুঝতে পেরেছো? The English alphabet has 26 letters. ইংরেজি বর্ণমালার মোট 26টি অক্ষর আছে। Okay? So, these letters help us form words, sentences, and meaning. এই অক্ষরগুলো আমাদের শব্দ, বাক্য ও অর্থ গঠনে সাহায্য করে। Without the alphabet, reading and writing would not be possible. বর্ণমালা ছাড়া পড়া ও লেখা সম্ভব হতো না। Capital letters and small letters. Each English letter has two forms, capital and small. Okay? প্রতিটি ইংরেজি অক্ষরের দুটি রূপ আছে, বড় হাতের ও ছোট হাতের অক্ষর। Capital letters are also called uppercase letters. বড় হাতের অক্ষরকে uppercase বলা হয়ে থাকে। Small letters are called lowercase letters. Okay? ছোট হাতের অক্ষরকে lowercase বলা হয়। We use capital letters at the beginning of sentences. আমরা বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করি। We also use capital letters for names and places. We also use capital letters for names and places. নাম ও স্থানের জন্য বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। Example, Rahim lives in Dhaka. রহিম ঢাকায় থাকে। এখানে রহিম এবং ঢাকা দুইটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল। English alphabet list like A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. কি আছে? একটা গান আছে না? হ্যাঁ, ওই যে আমেরিকাতে বাচ্চারা পড়ে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, P, Q, R, S, T, U, V, W, X, Y, and G. Okay? Okay. These letters are the foundation of English learning. এই অক্ষরগুলো ইংরেজি শেখার ভিত্তি। Vowels and consonants. There
আর 5 vowels in English. ইংরেজিতে 5টি স্বরবর্ণ আছে। হ্যাঁ, দে আর এ, ই, আই, ও, ইউ, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়েল। হ্যাঁ, অল আর লেটার্স আর কনসোনেন্টস। বাকি সব অক্ষরগুলো হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এ, ই, আই, ও, ইউ ছাড়া, এই 5টি ছাড়া সবগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ভাওয়েলস আর ভ্যারি ইম্পর্টেন্ট ফর প্রনাউন্সিয়েশন। হ্যাঁ, উচ্চারণের জন্য স্বরবর্ণ খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এ, ই, আই, ও, ইউ। Every English word contains at least one vowel sound. প্রতিটি ইংরেজি শব্দে অন্তত একটি স্বরধ্বনি থাকতেই হবে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি, উই ক্যান সে ক্যাট, CAT ক্যাট, PEN BOOK বুক, GIRL গার্ল। ঠিক আছে, তো এই যে এখানে ক্যাট, এখানে কিন্তু একটা কনসোনেন্ট আছে CAT, মাঝখানের এটা হচ্ছে কনসোনেন্ট বা সরি ভাওয়েল। হ্যাঁ, এ, তারপরে বা স্বরধ্বনি, তারপরে প্যান, PEN, ইটা হচ্ছে কি এখানে ভাওয়েল, BOOK, এখানে ও হচ্ছে ভাওয়েল, GIRL গার্ল, আইটা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, তারপর letter sounds versus names. A letter has a name and a sound. একটি অক্ষরের একটি নাম এবং একটি ধ্বনি থাকে। একটি অক্ষরের একটি নাম এবং একটি ধ্বনি থাকে। Sometimes the sound and name are different. অনেক সময় ধ্বনি ও নাম আলাদা হয়। Example, the letter C. The letter C can sound like K or S. Letter C প্রথমে যদি থাকে সেটার উচ্চারণ, লেটার সি থাকলে সেটার উচ্চারণ কখনো কে এর মতো হয়, কখনো বা এস এর মতো হয়। ওকে, উদাহরণ সি, অক্ষর কখনো কে আবার কখনো এস এর মতো শোনায়। ক্যাট, CAT, ক্যাট স্ট্যান্ডস উইথ কে সাউন্ড। CAT ক্যাট শব্দটি কে ধ্বনি দিয়ে শুরু। আবার সিটি, CITY স্টার্টস উইথ এস সাউন্ড। সিটি শব্দটি এস ধ্বনি দিয়ে শুরু হয়। হোয়াট ইজ স্পেলিং? ওকে, স্পেলিং means writing a word with correct letters. স্পেলিং মানে হলো সঠিক অক্ষর দিয়ে লেখা, দিয়ে শব্দ লেখা। ঠিক আছে, তো কারেক্ট স্পেলিং হেল্পস ক্লিয়ার কমিউনিকেশন। কারেক্ট স্পেলিং হেল্পস ক্লিয়ার কমিউনিকেশন। সঠিক বানান স্পষ্ট যোগাযোগে সাহায্য করে। রং স্পেলিং ক্যান চেঞ্জ মিনিং। ভুল বানান অর্থ পরিবর্তন করতে পারে। আপনি বলবেন একটা, কিন্তু এটার মিনিং হয়ে যাবে আরেকটা। এক্সাম্পল, ফ্রম, FORM, ফর্ম অ্যান্ড FROM, ফ্রম। হ্যাঁ, ফর্ম অ্যান্ড ফ্রম আর ডিফারেন্ট ওয়ার্ডস। ওকে, এখানে ফর্ম, FORM, ফর্ম ও FROM, ফর্ম আলাদা শব্দ। এখানে FORM ফর্ম হলো ফর্ম, গঠন, আকার, এবং পরের শব্দ FROM ফর্ম হলো থেকে, হইতে, কারণে। সম্পূর্ণ ভিন্ন, তাই না? এক্সাম্পল, আমরা বলতে পারি DESERT ডেজার্ট অ্যান্ড DESSERT ডেজার্ট। ঠিক আছে, আর ডিফারেন্ট। ঠিক আছে, দুইটার উচ্চারণ সাউন্ড কিন্তু উচ্চারণে কি কিন্তু অর্থ ভিন্ন। এখানে ডেজার্ট DESERT সিঙ্গেল এস রয়েছে। হ্যাঁ, এটার হচ্ছে কি অর্থ হচ্ছে মরুভূমি, মরু অথবা প্রান্তর। এবং DESSERT ডেজার্ট আলাদা শব্দের অর্থ হলো ডেজার্ট বা মিষ্টান্ন, খাবার জাতীয় জিনিস। ঠিক আছে, সম্পূর্ণ ভিন্ন। তো এই জন্য স্পেলিং অবশ্যই ঠিক রাখতে হবে, তাই না? হোয়াই স্পেলিং ইজ ইম্পর্টেন্ট? কেন স্পেলিং ইম্পর্টেন্ট? তাহলে আমরা সেটা বুঝলাম।
গুড স্পেলিং ইমপ্রুভস রাইটিং কোয়ালিটি, ভালো বানান লেখার মান উন্নত করে। কারেক্ট স্পেলিং মিস্টেক্স রিডিং ইজিয়ার, সঠিক বানান পড়া সহজ করে। সঠিক It helps in exams and formal writing. It helps in exams and formal writing. এটি পরীক্ষায় ও আনুষ্ঠানিক লেখায় সাহায্য করে। ওকে, ইট বিল্ডস কনফিডেন্স, আপনার কনফিডেন্স বাড়িয়ে দেয়। ইট বিল্ডস কনফিডেন্স ইন কমিউনিকেশন, এটি যোগাযোগে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, তাই না? এই জন্য ওদেরকে স্পেলিং শিখতে হবে, অ্যালফাবেট শিখতে হবে, সব কিছু খুঁটিনাটি শিখতে হবে। বেসিক স্পেলিং রুলস, মৌলিক বানানের কিছু কিছু নিয়ম রয়েছে, আমরা এগুলো ধাপে ধাপে সব কিছু শিখব। মোস্ট ইংলিশ ওয়ার্ডস ফলো সাউন্ড প্যাটার্নস, বেশিরভাগ ইংরেজি শব্দ ধ্বনিগত নিয়ম অনুসরণ করে। হ্যাঁ, শর্ট বাওয়েল ওয়ার্ডস ওপেন ডাবল কনসোনেন্টস, ছোট স্বরধ্বনির শব্দে অনেক সময় ব্যঞ্জন দ্বিগুণ হয়। হ্যাঁ, ছোট স্বরধ্বনির শর্তে, যেমন ধরুন বিগ থেকে বিগার, BIGGER, এখানে BIGGER, এখানে জিজি, এই যে এখানে বিগ, জিটা হচ্ছে কনসোনেন্ট, তাই না? এটা কিন্তু এটা ডাবল হয়ে গেছে, BIGGER, বিগার। ওকে, তারপরে হচ্ছে কি, হ্যাঁ, তারপর ধরুন রান, রান, RUNNING, রানিং, তাই না? RUNING বললে হবে না, এখানে বলতে হবে RUNNING, রানিং, ঠিক আছে? ডাবল এন বসাতে হবে। তো এইখানে যখন RUN, ঠিক আছে, ধরেন এই যে রান, তারপরে এখানে বিগ, এই যে ছোট ছোট যে ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে যখন খুব সিঙ্গেল স্বরধ্বনি বা ছোট্ট স্বরধ্বনি হয়, হ্যাঁ, তখন আমাদেরকে কি করতে হবে, এটাকে যখন আমরা বড় করব বা ইয়ে করবো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ডাবল কনসোনেন্ট, ঠিক পরের যে ওয়ার্ডটা, হ্যাঁ, ভাওয়েলের এখানে সেই পরের যে লেটারটা সেটা আমরা ডাবল করে দেব, ঠিক আছে? তারপর হচ্ছে যেমন সাইলেন্ট লেটার্স, সাম ইংলিশ ওয়ার্ডস কন্টেইন সাইলেন্ট লেটার্স, কিছু ইংরেজি শব্দে নিঃশব্দ অক্ষর থাকে, মানে উজ্জ বা সাইলেন্ট থাকে। ফর এক্সাম্পল, সাইলেন্ট লেটার্স আর রিটেন বাট নট প্রনাউন্সড। সাইলেন্ট লেটার্স আর রিটেন বাট নট প্রনাউন্সড, নিঃশব্দ অক্ষর লেখা হয় কিন্তু লেখার সময় ঠিক কি লিখতে হবে, কিন্তু উচ্চারণ করা হয় না। ওকে, এক্সাম্পল আমরা বলতে পারি KNIFE, নাইফ হ্যাজ এ সাইলেন্ট কে, এখানে KNIFE, আমরা লেখার সময় কে লিখছি KNIFE, নাইফ, বাট হ্যাঁ, উচ্চারণ করার জন্য সময় কিন্তু আমরা কেটাকে উচ্চারণ করছি না, এটাকে অফ রাখছি, হ্যাঁ, এটাকে শব্দটাকে আমরা উজ্জ্ব রাখছি। তো এটা হচ্ছে কি সাইলেন্ট, এখানে শুধু আমরা নাইফ উচ্চারণ করছি। তো এইগুলো হচ্ছে কি সাইলেন্ট লেটার্স আর রিটেন বাট নট প্রনাউন্সড। ওকে, তো এখানে নাইফ শব্দে কে নিঃশব্দ অবস্থায় আছে, তাই না? এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন ধরেন রাইট, WRITE, রাইট, WRITE, রাইট, হ্যাজ সাইলেন্ট ডাব্লিউ, এখানে ডাব্লিউ, আমি কেন আপনার কিছু মনে করতে পারেন, আমরা তো বাংলাদেশে WW বলি, এখানে ডাব্লিউ কেন বলছি? ডাব্লিউটা হচ্ছে আসলে আমেরিকার উচ্চারণ, এর জন্য আমি যেহেতু ইয়ে করতেছি, অনেক সময় বিদেশে থাকে, অনেক সময় উচ্চারণটা চলে আসে বিদেশের। যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমাদের বিদেশি ইয়েটাও শিখতে হবে। তো আমি একদম বেসিক থেকে সব কিছু শুরু করছি, আস্তে আস্তে আমরা সব দিকে যাব। হ্যাঁ, আমি চাচ্ছি একদম খুঁটিনাটি সব কিছু পড়াই একদম আস্তে আস্তে আপনাদের রেডি করতে, ঠিক আছে? আর আমার এখানে ফেসবুকে তো অনেক সময় অনেক পোস্ট করে থাকি, এখানে যদি আপনাদের নিয়মিত ক্লাস খুঁজে বের করতে সমস্যা হয় সেক্ষেত্রে সমস্যা নয়, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ইমদাদ চৌধুরী, ইংরেজিতে লিখবেন IMDAD, ইমদাদ, CH স্পেস দিবেন, তারপর লিখবেন CHOWDHURY, চৌধুরী, তারপর একটা হাইফেন দিবেন, হাইফেন দিয়ে লিখবেন, আবার বাংলায় লিখবেন ইমদাদ চৌধুরী, রশি মো দয়াকার দা আদ্য ইমদাদ, স্পেস দিয়ে লিখবেন চৌকার ছো,
দরিষ্কার দু রয়দিকারী চৌধুরী, ইমদাদ চৌধুরী, তাইলে আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ঠিক আছে? তো এইখানে আমার সবগুলো ভিডিও আমি আপলোড করে থাকি। তো আশা করি এখানে গেলে আপনারা সব ধরনের গ্রামার টামার নিয়ে বা যখনই যে ভিডিও মেক করি সেটা আমি এখানে আপলোড করি, সেখান থেকে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। তো সেইটার সঙ্গে আপনারা ইউটিউবে যুক্ত থাকবেন, আবার ফেসবুকে যুক্ত থাকবেন। ঠিক আছে? প্রয়োজনে ইউটিউবের চ্যানেল আমাকে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার যখনই যে ভিডিও আপনি হয়তো ভুলে যেতে পারেন বা কখন কোন ভিডিও দিয়েছি সেটা হয়তো আপনি কখনো দেখেন নাই ফেসবুক, ইউটিউব, কিন্তু আপনার সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও সুবিধা হবে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি যেটা বলছি এখানে হচ্ছে কেটা নিঃশব্দ বা উজ্জ্ব অবস্থা আছে। তাছাড়া আমরা আরও বলতে পারি যে WRITE, রাইট। হ্যাঁ, রাইট হ্যাজ সাইলেন্ট ডাব্লিউ, এখানে রাইট শব্দে ডাব্লিউ নিঃশব্দ হয়ে আছেন। ঠিক আছে? আমরা আরও কিছু এক্সাম্পল দিতে পারি। ধরেন এক্সাম্পল বা উদাহরণস্বরূপ বলতে পারি অনেস্ট, হ্যাঁ, হ্যাজ সাইলেন্ট এইচ। এখানে অনেস্ট শব্দে এইচ নিঃশব্দ, HONEST, অনেস্ট। আমরা কিন্তু এইচটাকে উচ্চারণ করছি না, আমরা কিন্তু HONEST, অনেস্ট এইভাবে উচ্চারণ করতেছি। তো এখানে এইচটাও কিন্তু এখানে নিঃশব্দ বা উচ্চারিত হচ্ছে না, সাউন্ডটা উচ্চারিত হচ্ছে না। ঠিক আছে? তারপর ধরুন আপনার কমন স্পেলিং প্যাটার্নস, words with IE and EI often confuse learners. আপনার যারা শিক্ষার্থীরা বিশেষ করে আইই ও ইআই যুক্ত শব্দ এগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তারা অনেক ক্ষেত্রে মানে অনেক সময় এক্সামে বিভিন্ন পেপারসে লেখালেখি করতে তারা আসলে অনেকে কনফিউজড হয়ে যায় যে একটা ওয়ার্ড লিখবে সেখানে কি হবে, এখানে মাঝখানে একটা আইটা কি আগে হবে না পরে হবে না ইটা পরে হবে, হ্যাঁ, কনফিউজড হয়ে যায়। তো এটার একটা রুলস যেটা হচ্ছে আইটা যখন ধরেন আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি। ঠিক আছে? হ্যাঁ, এখানে কোনো আয়ের পূর্বে যদি ধরেন সি থাকে, তাইলে কিন্তু আপনার সি এর পরে ই বসবে, অথবা হ্যাঁ আয়ের পূর্বে সি না থেকে যদি অন্য কোনো শব্দ থাকে এবং ঠিক আয়ের পরে তখন কিন্তু আবার আয়ের পরে ই বসবে। হ্যাঁ, ধরুন আমরা এখানে দেখতে পারি এইভাবে, ধরুন এক্সাম্পল, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা বলতে পারি বিলিভ, BELIEVE, FIELD, ফিল্ড, PIECE। এখানে বিলিভ, ফিল্ড, পিস, হ্যাঁ, এই তিনটা শব্দে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বানানে দেখতে পাচ্ছি আমরা আই এবং ই এর, আই কিন্তু ই এর পূর্বে বসেছে। ঠিক আছে? BELIE, এই যে এল এর পরে আই বসেছে, তারপরে ই বসেছে। হ্যাঁ, তো আই এর পরে যে ই, সেই ই এর পূর্বে কিন্তু আই বসেছে, তাই না? এবং সেই আয়ের পূর্বে কিন্তু সি ছাড়া অন্য লেটার রয়েছে। ঠিক আছে? কিন্তু সি থাকলে কিন্তু সেটা অন্যরকম হতো। আচ্ছা, আমরা যাচ্ছি আবার সি এর দিকে, চলুন। আবার আমরা দেখতে পাচ্ছি ধরুন নিচের যে এখানে হ্যাঁ দুইটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে রিসিভিং, RECEIVING, রিসিভিং, এবং CEILING, সিলিং। শব্দ দুটিতে আই ই এর পরে বসেছে। এখানে কি আই সি, হ্যাঁ, আইটা হচ্ছে কি সি এর পরে বসেছে, এই যে সিই, সিই, RECEIVING, রিসিভিং। এটা হচ্ছে CEILING, সিলিং। ঠিক আছে? তো ই এর পূর্বে যদি হ্যাঁ কি থাকে, ই এর পূর্বে যদি মানে হ্যাঁ সি থাকে, ধরেন একটা ওয়ার্ড আপনি লিখবেন, সেটা হচ্ছে একটা সি আছে, সি এর পরে আপনি একটু কনফিউজড হয়ে গেছেন। এখানে দুইটাই আছে, আপনি জানেন ই মানে ই হবে নাকি আই হবে, দুইটাই কিন্তু আছে। তো আইটা কি আগে হবে নাকি ইটা আগে হবে, তখন সি যখন থাকবে তখন আপনি যখন কনফিউজড হয়ে যাবেন তখন আপনি নিঃসন্দেহে ই বসাই দিবেন, তারপরে আইটা বসাবেন। ঠিক আছে? আর সি ছাড়া অন্য শব্দ যখন কনফিউজড হয়ে যাবেন তখন কিন্তু আপনি আই বসাবেন। ক্লিয়ার? তো তো রিসিভিং এবং সিলিং শব্দ দুটিতে আই ও ই ই এর পরে বসেছে। ঠিক আছে? কারণ সি এর সি এর পরপর আই, সি এর পরে কি আই ও ই এর দুইটি লেটার থাকলে
কোনটি কখন বসবে এ নিয়ে যখন আপনি কনফিউজড হয়ে গেলে সি এর ঠিক পরেই ই বসবে এবং তারপর বসবে আই লেটারটি। ক্লিয়ার? এক্সাম্পল স্বরূপ আমরা যে বলে আসলাম কি, যেমন রিসিভিং, RECEIVING, রিসিভ, হ্যাঁ, অথবা রিসিভিং, CEILING, সেলিং। তারপর হচ্ছে প্লুরাল স্পেলিং রুলস। হ্যাঁ, প্লুরাল মানে কি বহু বচন, হ্যাঁ, সিঙ্গুলার মানে কি এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, ঠিক আছে? তো প্লুরাল স্পেলিং রুলস হচ্ছে কি, দ্য মোস্ট নাউন্স অ্যাড, মানে অ্যাড, হ্যাঁ, উইদিন দ্য ব্র্যাকেট এস, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, or inverted comma within the inverted comma s, ঠিক আছে, to become plural. Most nouns add as to become a plural. বেশিরভাগ বিশেষ্য বা নাউন প্লুরাল বা বহুবচন করতে এস যোগ করা হয়। ওকে, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যেমন বুকস, বুক অর্থ কি বই, বুক, হ্যাঁ, বুকস, বুকরে যখন বুক মানে একটা বই, আর যখন বলে ফেলবো বুকস সেটা হয়ে যাবে অনেকগুলো বই, হ্যাঁ, 2টা হতে পারে, 5টা হতে পারে, মানে একের অধিক বহুবচন। আর বুক মানে এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর বুকস মানে প্লুরাল ফর্ম হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো বুকস, তো এখানে কি আছে, BOOK, এইখানে কিন্তু আমরা একটা এস যোগ করে দিয়েছি প্লুরাল করতে, হ্যাঁ, এস যোগ করে দিয়েছি, যোগ করে আমরা এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করেছে। আবার যখন ওয়ার্ড এন্ডিং, হ্যাঁ, ওয়ার্ড এন্ডিং ইন এস, SA, CH, X, হ্যাঁ, তখন দেন উইল অ্যাড ES, SA, CH, X দিয়ে শেষে শব্দ যদি শেষ হয় সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ES যোগ করে প্লুরাল করতে হবে। বুঝতে পারছেন? অর্থাৎ কোনো শব্দের শেষে যদি এস থাকে, ওকে, মনে থাকবে, এস থাকে, SS থাকে, CH থাকে, X থাকে, হ্যাঁ, অথবা হ্যাঁ, তখন আপনাকে এই শব্দের শেষে কি করতে হবে, ES যোগ করে এটাকে এক বচন থেকে বহু বচনে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তো এটা হচ্ছে প্লুরাল ইয়োর ক্ষেত্রে, কি বলে, প্লুরাল স্পেলিং রুলসের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা কিভাবে এখানে প্লুরাল করব, ঠিক আছে? তো তারপরে হচ্ছে যেটা, যেমন আমরা দেখতে পারি যেমন বক্স, BOX, বক্স, যেমন বক্সের মধ্যে আমরা কি কি সূত্র আছে, কোন কোন ক্ষেত্রে EH যোগ করব, ধরুন এস থাকলে, SH থাকলে, CH থাকলে, X থাকলে, তাইলে এখানে কি X আছে না, বক্স BOX, লাস্ট লেটারটা কি X, তো এক্স হইলে কি হবে, লাস্ট লেটারটা, বক্স মানে একটা বাক্স, যখন এটাকে আমরা অনেকগুলো বাক্স বা 2-এর অধিক বাক্স বোঝাবো তখন কি করতে হবে, বক্সেস কি করতে হবে, BOXES, বক্সেস হয়ে যাবে, BOXES যোগ করে আমরা এটাকে প্লুরাল করে ফেলবো। বুঝতে পারছি ভাইরা? আচ্ছা, তারপরে হচ্ছে যেটা চেঞ্জিং Y to I, হ্যাঁ, শব্দের if a word ends in consonant plus y, change to y to I, অর্থাৎ যদি শব্দে, হ্যাঁ, যদি শব্দ ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ প্লাস ওয়াই হয়, দিয়ে শেষ হয়, অর্থাৎ কোনো শব্দের শেষ অক্ষরটি যদি কি বলে ওয়াই হয়, ঠিক মানে ওয়াই হয়, এবং তার ঠিক আগের যে অক্ষরটা ঠিক ইমিডিয়েট অক্ষরটা, এটা যদি কি বলে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট হয়, হ্যাঁ, তাহলে কি দিতে হবে, তাই হলে এটাকে প্লুরাল করার ক্ষেত্রে আই করতে হবে, ওয়াই এর পরিবর্তে আই করতে হবে, এবং আই এর পরে ES যোগ করতে হবে, IES, ঠিক আছে? যেমন আমরা বলি ভেবি, BABY, ভেবি অর্থ কি শিশু, তো বেবি যখন আমরা করব সেটাকে আমরা কি করব, BABY, তো সেটা এই ওয়াইটা আছে না, ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, আই বসাবো, তাইলে BABI নট ওয়াই। যখন বেবি মানে একটা বাচ্চা, আর যখন একের অধিক বা একাধিক বাচ্চারা হয়ে যাবে তখন কি বলতে হবে, বেবিস। তো বেবিস মানে BABYটাকে উঠিয়ে দিতে হবে, দিয়ে আই বসাতে হবে, আই বসিয়ে বেবি তারপরে ES যোগ করে দিতে হবে। ওকে, দ্যাট মিনস IES। ওকে, তো বেবিস। ওকে, সিটি মানে কি শহর,
CITY সিটি, তারপরে কী হবে, ওয়াই উঠে যাবে, CITIES সিটিস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে তোমার কিছু আছে হোমোফোনস। হোমোফোনস মানে সেম সাউন্ড ওয়ার্ডস। কিছু কিছু লাইক সাম ওয়ার্ডস সাউন্ড দ্য সেম বাট ডিফার ইন স্পেলিং। কিছু শব্দের উচ্চারণ এক হলেও বানান আলাদা। ঠিক আছে? কিছু কিছু শব্দ রয়েছে যেমন তার আমরা যখন বলি এটা উচ্চারণ করি একই উচ্চারণ, কিন্তু এটা যখন লিখতে যাই তখন কিন্তু বানান থাকে আলাদা, তাই না? সম্পূর্ণ নিয়ম। তো এটাও আমাদেরকে জানতে হবে। তো এগুলো কি, যেমন ধরা গেলো দিজ দিজ আর কল্ড হোমোফোনস। এগুলাকে বলা হয় কি, হোমোফোনস বলা হয়। এক্সাম্পল আমরা বলতে পারি টু, TW, টু মানে কি দুই, দুই, তাই না? আবার TO টু, টু মানে আরো, ঠিক আছে? অধিক, অধিকতর, ঠিক আছে? সো একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টু। হ্যাঁ, ওকে। তো একটা হচ্ছে টু হচ্ছে দুই, হ্যাঁ, আরেকটা হচ্ছে টু হচ্ছে অধিকতর বা অতিরিক্ত। হ্যাঁ, আরেকটা হচ্ছে TO টু, টু এটা এটা কি তে প্রতি ধিকে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এই যে দেখেন এইখানে কিন্তু তিনোটা শব্দের উচ্চারণ কিন্তু একই রকম। TW টু, TOO টু এবং TO একটা সিঙ্গেল ও, টু। আর একটা হচ্ছে ডাবল ও, মানে দুইটা ডাবল, মানে দুইটা ও, ঠিক আছে? কিন্তু উচ্চারণ কিন্তু আমরা একই রকম করতেছি। দে, তারপর হচ্ছে ধরুন দেয়ার, THEIR, দেয়ার। হ্যাঁ, THEIR, দেয়ার। ওকে, আরেকটা হচ্ছে THERE, দেয়ার, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি THEY, দে, দে মানে তারা, তারা, ঠিক আছে? থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে। ওকে, দে আর, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করছে ধরেন। তারপর হচ্ছে কি দেয়ার, THERE, দেয়ার, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি। হ্যাঁ, ওকে, এখানে একটি ইউনিভার্সিটি আছে এখানে, এই দেয়ার। হ্যাঁ, আরটা হচ্ছে THEIR, দেয়ার, পসেসিভ প্রনাউন অর্থে। ওকে, সো এই যে দেয়ার, দেয়ার, দে আর, হ্যাঁ, এখানে কিন্তু যদিও আমরা বানান কিন্তু স্পেলিং ডিফারেন্স, কিন্তু আমরা উচ্চারণ করছি একই রকমভাবে, ঠিক আছে? তো এইগুলা আমাদেরকে এই খুঁটিনাটি সব কিছু বুঝতে হবে। এইগুলা যখনই তোমরা বুঝবা ভালো করে, তারপরে যখন তোমরা পরীক্ষা দিবা, দুইলিঙ্গ পরীক্ষা দিবা, তারপরে তোমরা ESL পরীক্ষা দিবা অথবা আইএলস পরীক্ষা দিবা, প্রত্যেকটা পরীক্ষাতে ডেফিনেটলি ভালো করবা, ডেফিনেটলি, ইনশাআল্লাহ। তবে তোমাদেরকে সময় দিতে হবে। আসলে ভালোভাবে কিছু শিখতে গেলে 2-1 দিনে শেখা সম্ভব না। কেউ যদি বলে তোমাদেরকে 2 দিনে 10 দিনে ইংলিশ শিখিয়ে দিবে, সব কিছু সম্ভব না রে ভাই। এটা 2-4টা ধরো কিছু শব্দ, কিছু বাক্য মুখস্থ করা যেতে পারে। হ্যাঁ, কিছু কমন কিছু ভোকাবুলারি তোমরা মুখস্থ করছো, কমন কিছু ওয়ার্ড, হ্যাঁ সরি, সেন্টেন্স মুখস্থ করছো বাংলা সহ, তারপর ওইটা মুখস্থ করে করে কথা কিছু বলতো, বাট ভিতর থেকে বের হবে না কথা। যখন ভিতর থেকে বের হতে হবে, তোমার তোমার রিডিংকে তুমি ভালো করতে যাবা, রাইটিংকে ভালো করতে যাবা, লিসেনিং ডেভেলপ করতে যাবা, ঠিক আছে? সব কিছু যখন স্পোকেন ডেভেলপ করতে যাবে, তখন তোমাকে আদ্য প্রান্ত সব কিছু জানতে হবে, ইংলিশে গ্রামারের A to Z, সাথে সাথে তোমাদেরকে ভোকাবুলারিও ডেভেলপ করতে হবে, তাই না? তো এটা কিন্তু একটা সময় নিয়ে কাজ করতে হবে। আমি বলছি আমার সাথে যারা তোমরা জয়েন করবা, যোগ দিবা আমার ক্লাসগুলোতে, ইট উইল টেক টাইম। একদিনে তোমরা ইংরেজি শিখতে পারবা না, বাট তোমরা ডে বাই ডে অনেক ডেভেলপ হবে, আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি, ঠিক আছে? এবং তোমার এই পড়া আমি যেগুলো দেবো তোমাদেরকে, এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। ক্লাস 1 থেকে ধরে মাস্টার্স, PhD করো, MPhil করো, রিসার্চ করো, তোমরা BCS পরীক্ষা দাও, ব্যাংকিংয়ে পরীক্ষা দাও, কোনো কর্পোরেট কোম্পানিতে পরীক্ষা দাও, মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরীক্ষা দাও, এভরিওয়্যার, হ্যাঁ, IT সেক্টরে যাও, সকল ক্ষেত্রে তোমাদের এই ইংলিশ লাগবেই লাগবে। আর ইংলিশ ছাড়া পৃথিবীটা এখন একদম অচল। তুমি ওয়ার্ল্ডের ভালো ভালো যত জব করবা, তুমি যত ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করো, তুমি অনেক ভালো প্রোগ্রামার, তুমি অনেক ভালো কি বলে
সিভিল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, বাট তোমাকে তো কথা বলতে হবে, তোমাকে তো লিখতে হবে সব কিছু। তো তুমি যখন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব করবা, এগুলো কিন্তু তোমার ইংলিশ ছাড়া তুমি বেশি দূর, যত মেধাবী হও না কেন, তুমি বেশি দূর এগুতে পারবে না। তো এই জন্য এই ইংলিশটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আমি বলবো যাদের ইংরেজিতে উইকনেস রয়েছে এবং গ্রামারের অনেক বিষয় তোমরা তো বুঝো না, মুখস্থ করে কথা বলো, তারা লেগে থাকো, সময় দাও। প্রতিটা ক্লাস আমি যখন ক্লাসগুলো দেই, সেই ক্লাসগুলো তোমরা একবার দেখবা, একবার দেখার পর যদি না বুঝো সেই ক্ষেত্রে 2বার 3বার করে দেখবা। এবং ফেসবুকে যদি কোনো সব ক্লাস খুঁজে নাও পাও, আমার ইউটিউবে যাবা, ওইখানে সার্চ করবা, ওইখানে হ্যাঁ দেখে ক্লাসগুলো করবা, দেখবা। এবং এটাকে করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, ঠিক আছে। আর ফেসবুকে যারা আমার সঙ্গে ফ্রেন্ডশিপে নাই তারা ফলো দিয়ে রাখবা, সেই ক্ষেত্রেও তারা পেয়ে যাবা, ঠিক আছে। এছাড়া যখন কোনো ক্লাস পাবা সেটার সঙ্গে কমেন্ট জুড়ে দিতে পারো, কোনো একটা কমেন্ট করলা বা ধরো লাইক লাভ, হ্যাঁ কিছু একটা রিয়াক্ট দিলা, তখন কিন্তু সার্চ ইঞ্জিন যে অ্যালগোরিদম সিস্টেম আছে, এতে বোঝা গেল যে ওরা কিন্তু সিস্টেম বুঝে যাবে তুমি আমার ক্লাসটাকে লাইক করতেছো। সো ফার্দার নেক্সট টাইম যখন আমি রিলেটেড কোনো ক্লাস দিব, তখন কিন্তু এই ক্লাসটা তোমার প্রোফাইল পেজে বা তোমার দেওয়ালে যে এটা ভাসবে, তাই না? তো এই জন্য যেটা হচ্ছে, তো এটা যখন তোমরা এটার প্রতি আগ্রহ দেখাবা, সেটা তখন ক্লাসগুলো তোমরা বেশি পেয়ে যাবা। তো আশা করি তোমরা যুক্ত থাকবা এবং যাদের ইচ্ছা আছে ডিটেল বিস্তারিত জানার, তারা লেগে থাকবা। আশা করি এটা বেশি সময় না, প্রতিদিন ধরো আধা ঘন্টার মতো যদি একটু সময় দাও কাজে কর্মে বা যখন একটু ফ্রি টাইম আছে, হ্যাঁ যে কোনো জায়গার থেকে বসে বসে দেখতে পারো। তো সেই ক্ষেত্রে দেখা গেল আজেবাজে সময় নষ্ট না করে, আগে আজেবাজে ধরো নাটক, সিনেমা, গল্প টল্প করে একটু সময় নষ্ট না করে, হ্যাঁ একটা সময় পাইছো, সময়টাকে একটা ভালো একটা কাজে ইনভেস্ট করো। আই হোপ ভালো কিছু তোমরা করতে পারবা। ওকে, তো যাই হোক, তো আমরা কি বললাম, এখানে কিছু কিছু যখন স্পেলিং ডিফারেন্স হয় কিন্তু আমরা উচ্চারণ করি, প্রনাউন্সিয়েশনটা কিন্তু একই রকম, তাই না? যেমন টু, 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 আবার দেয়ার, দেয়ার, হ্যাঁ দেয়ার, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটার বানান কিন্তু আলাদা। তারপর হচ্ছে যেমন কিছু আছে, যেমন ব্রিটিশ ভার্সেস আমেরিকান স্পেলিং। ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিংয়ের মধ্যে কিছু বানানের মধ্যে পার্থক্য, অনেক বানানের পার্থক্য আছে। যেমন সাম ইংলিশ ওয়ার্ডস হ্যাভ ডিফারেন্ট স্পেলিং ইন ইউকে অ্যান্ড ইউএসএ, ঠিক আছে, ইউকে অ্যান্ড ইউএসএ। তো কিছু ইংরেজি শব্দের বানান ইউকে এবং ইউএসএতে আলাদা, ওকে। তো ব্রিটিশ ইংলিশ ইউজেস কালার, লাইক কালার মানে রং, ঠিক আছে, COLOUR কালার, এটা হচ্ছে ব্রিটিশ ইংরেজিতে কালার লেখা হয়ে থাকে। আবার যখন আমেরিকান ইংলিশে বলা হয় কি COLOR কালার। আমেরিকান ইংলিশ ইউজেস COLOR। আমেরিকান ইংরেজিতে COLOR এবং ব্রিটিশে COLOUR, মাঝখানে ওর একটা এল, ওর পরে একটা ইউ হ্যাঁ জুড়ে দেয়, কিন্তু আমেরিকারা ইউটা এখানে জুড়ে দিচ্ছে না, ঠিক আছে। এখানে কিন্তু স্পেলিংয়ের মধ্যে বেশ কম রয়েছে, পার্থক্য রয়েছে। তারপর ধরো এক্সাম্পল আমরা বলতে পারি সেন্টার, CENTRE, সেন্টার ভার্সেস সেন্টার, CENTRE। তো সেন্টারটা হচ্ছে CENTRE, এটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, আর আমেরিকানরা বলে CENTER, ওকে। তো এইভাবে যখন তোমরা লন্ডনে যাবা পড়াশোনার জন্য, তখন তোমাদেরকে এক ধরনের ইংলিশ, তো বেসিক তো সবাই শিখবা, তখন ওয়ার্ডগুলোর মধ্যে তোমাদের একটু খেয়াল রাখতে হবে ওই ওয়ার্ডগুলো, কোন কোন ওয়ার্ডগুলোর মধ্যে পার্থক্য রয়েছে আমেরিকা এবং লন্ডনের মধ্যে, সেই অঙ্গকে একটু ফোকাস দিতে হবে। আমেরিকাতে যারা আসবা তারা, বা আমেরিকাতে পড়তে যারা আসবা তাদের ক্ষেত্রে আমেরিকার ওয়ার্ডগুলোর ক্ষেত্রে তোমাদের একটু খেয়ালি হতে হবে, ঠিক না? তো অ্যাডভান্সড স্পেলিং টিপস হচ্ছে যেটা তোমাদেরকে আরও অ্যাডভান্স ক্ষেত্রে যখন তোমরা ডেভেলপ করতে চাইবে, সেই ক্ষেত্রে আমি বলবো রিড রেগুলারলি টু ইমপ্রুভ স্পেলিং, ঠিক আছে, রিড রেগুলারলি টু ইমপ্রুভ স্পেলিং, বানান উন্নত করতে নিয়মিত পড়ুন, ঠিক আছে। তারপর হচ্ছে প্র্যাকটিস রাইটিং ডেইলি, প্র্যাকটিস রাইটিং ডেইলি, প্রতিদিন লেখার একটা অনুশীলন করতে হবে, ওকে, লিখতে হবে বেশি করে। তারপর হচ্ছে লার্ন ওয়ার্ড রুটস অ্যান্ড প্রিফিক্সেস, শব্দের যে মূল খুঁটিনাটি সব পড়তে হবে এবং উপসর্গ এগুলো শিখতে হবে, ঠিক আছে। ইউজ এ ডিকশনারি হোয়েন আনশিওর, কোনো ওয়ার্ড যখন শিওর হবে না, বুঝতে পারবে না, তখন সেটা ডিকশনারি ওপেন করো, ডিকশনারি ওপেন করে সেটা দেখো,
তো যদিও আমরা এখনকার ছেলেরা হয়তো ডিকশনারি খুব একটা ইউজ করে না, সবাই যখন শ্যুট করে হুট করে গুগল ম্যাপসে চলে যায়, সরি গুগল ট্রান্সলেটে। তো গুগল ট্রান্সলেটে গেলেও তোমরা একটা জিনিস যেটা করতে হয়, এখানে কিন্তু দুইটা তিনটা অত মিনিং দিবে। যখন তোমরা ডিকশনারি খুলবা তখন কিন্তু একটা ওয়ার্ডকে দেখবা বিস্তারিত ব্যাখ্যা ওরা দিয়েছে, ঠিক আছে? একটা ওয়ার্ডকে, হ্যাঁ, কোনো কোনো ওয়ার্ডকে এটাকে নাউনে কনভার্ট করে দেখাইছে, এটার অর্থটা কেমন হচ্ছে, এটার স্পেলিংটা কেমন হচ্ছে, এটা আবার যখন অ্যাডজেক্টিভে কনভার্ট করছে, এটা আবার কখনো ভার্ব করতেছে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে অ্যাডভার্ব করতেছে, এই যে ইয়েটা, হ্যাঁ, এবং এটার অনেকগুলা বাংলা অর্থ, একটা কোনো এই যে সিনোনিমগুলা, তো এইগুলা এবং অনেকগুলো সিনোনিম দেখাচ্ছে। তো এইগুলা যত বেশি করা যাবে, স্টাডি করা যাবে, তত বেশি অ্যাডভান্স লেভেলের যে শিক্ষাটা, এটা ডেভেলপ হবে। তো আমি প্রেফার করব, আমি তোমাদেরকে বলবো তোমরা ডিকশনারি স্টাডি করবো অবশ্যই, হ্যাঁ, ভালো ভালো ডিকশনারিগুলো তোমরা স্টাডি করবা, ওকে? হুম। তো তো কী বললাম? তো এইগুলো হচ্ছে কি প্র্যাকটিস রাইটিং ডেইলি, প্রতিদিন লেখার অভ্যাস বা অনুশীলন করতে হবে। তারপর হচ্ছে কি লার্ন ওয়ার্ড রুটস অ্যান্ড প্রিফিক্সেস, শব্দের মূল ও উপসর্গ শিখতে হবে। তারপর হচ্ছে কি ইউজ এ ডিকশনারি হোয়েন আনশিওর, যখন আমরা নিশ্চিত থাকবো না কোনো শব্দ সম্পর্কে, অর্থ সম্পর্কে, তখন আমরা ডিকশনারি ইউজ করব। এছাড়া আরও কিছু কিছু টেকনিক আছে। একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সের যখন ডিকশনারি না, এমন কোনো সিচুয়েশন, একটা এত পরীক্ষার হলে চলে গেছে তোমরা, এখন পরীক্ষার হলে এখানে তো ডিকশনারি পাবা না, এলাও না, তখন কী করবা? তখন দেখা গেলো তুমি বুঝতে পারতেছো না, তখন জাস্ট ইউজ ইউর সেন্স। একটা সেন্টেন্সে ফার্স্ট টু লাস্ট যখন পড়বা, তখন একটা মাঝখানের একটা ওয়ার্ড বুঝতেছে না, কিন্তু তার অন্যান্য ওয়ার্ডগুলা তুমি বুঝতেছো, তখন এটার সঙ্গে তোমার কমন সেন্সকে খাটাবা যে এই অর্থটা কি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ। তো অন্যান্য আগের ওয়ার্ড, আগের, হ্যাঁ, যে লেখাগুলা এবং পরের লেখাগুলোর সঙ্গে মিলিয়ে সামঞ্জস্য করে উপস্থিত বুদ্ধি দিয়ে জাস্ট এটার আনসারটা করে দিবা, তাহলে দেখবা প্রায় 80 to 90%, 80% প্রায় হয়েই যাবে। হ্যাঁ, 80 to 90% বলা যায় হয়ে যাবে, ঠিক আছে? খুব রেয়ার কিছু কিছু মানে ব্যতিক্রম হতে পারে, একটু মেধা খাটিয়ে আনসার দিলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি ইউজ এ ডিকশনারি হুয়েন অ্যান্ড শিওর, সন্দেহ হলে অভিধান ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি লিসেন টু কারেক্ট প্রনাউন্সিয়েশন, লিসেন টু কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ এটা শিখতে হবে, কিন্তু এটা একটা বিষয়। বিশেষ করে এই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমেরিকাতে যারা অনেক পিএইচডি করা মানুষ, অনেক ইউনিভার্সিটির প্রফেসর, বিসিএস অফিসার, অনেক বড় বড় ইয়েরা যখন আসে, তারাও কিন্তু এখানে অনেক প্রবলেম ফেস করেন। কেন প্রবলেম ফেস করেন? এখানকার যে উচ্চারণ, ঠিক আছে, আমেরিকার যে অ্যাকসেন্ট উচ্চারণ, এবং বাংলাদেশে যারা পড়াশোনা করছে করছে, তারাও কিন্তু ডেফিনেটলি অনেক শিক্ষিত, এবং তারা এই গ্রামার টামার সব কিছু পড়াশোনা করে আসছে, কিন্তু এখানে এসে কিন্তু বুঝে না। কারণ হচ্ছে এদের উচ্চারণটা কিন্তু আলাদা, স্টাইলটাই আলাদা। তো এই জন্য এটাও কিন্তু আপনি কোন দেশে যাবেন, কোথায় পড়াশোনা করবেন, ওইখানে বিশেষ করে আমি বলবো যে আমেরিকান উচ্চারণটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হুম হুম। তো উচ্চারণটা বিশেষ করে, এছাড়াও আপনি কোন দেশে পড়তে যাচ্ছেন, ওই দেশের যে ভাষাভাষী বা ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করাচ্ছে, তাদের অ্যাকসেন্টের দিকেও আপনাকে ফোকাস দেওয়া জরুরি, ওকে? রাষ্ট্রীয় বেদে বা বেদে। তো লিসেন টু কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ শুনুন, হ্যাঁ। এছাড়াও এটা আপনি ধরুন বিবিসি নিউজ দেখে, সিএনএন দেখে, হ্যাঁ, তারপর জিওগ্রাফিক্যাল চ্যানেল বা ডিসকভারি চ্যানেল, এগুলো যে ওয়ার্ল্ডের যে ফেমাস যে সাইটগুলা, টিভি চ্যানেলগুলো রয়েছে, যেখানে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, এবং এখানে অনেক জার্নাল করা হয়, স্টোরি দেখানো হয়, হ্যাঁ। তো আবার অনেকে দেখবেন অনেক মুভির মধ্যে কথা বলতেছে, আবার নিচে কিন্তু লেখাগুলো আসতেছে, ঠিক আছে? তো এই যে লেখাগুলা এখানে স্ক্রোলিং হচ্ছে, তো এখান থেকে আপনি পড়তে পারেন, দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আপনার একদিকে শুনবেন আর একদিকে লেখার সঙ্গে, তখন আপনার অ্যাকচুয়াল যে উচ্চারণটা সেটা আপনার ব্রেনে ঢুকে যাবে, হ্যাঁ। তো ইট উইল টেক টাইম, এটা আসলে খুব অ্যাডভান্স লেভেলে খুব ভালোভাবে শিখতে গেলে তো অবশ্যই সময় তো লাগবে, এটা তো আর একদিনে হয় না। বাট আগ্রহ, ইচ্ছা থাকলে হ্যাঁ, এটা হবেই, ইনশাআল্লাহ হবেই, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্র্যাকটিস, আমরা কিছু প্র্যাকটিস সেন্টেন্সেস যেমন ধরেন আমরা বলতে পারি আই এম লার্নিং দ্য ইংলিশ অ্যালফাবেট টুডে, হ্যাঁ, আই এম লার্নিং দ্য ইংলিশ অ্যালফাবেট টুডে, ওকে? আমি আজ ইংরেজি বর্ণমালা শিখছি, হুম, ওকে? তারপর হচ্ছে ধরুন স্পেলিং প্র্যাকটিস মেক্স মি কনফিডেন্ট, স্পেলিং
প্র্যাকটিস মেক্স মি কনফিডেন্ট। বানান অনুশীলন আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। ওকে, আমাকে কি করে আত্মবিশ্বাসী করে তোলে। আই রাইট each word carefully. Okay, I write each word. Okay, আমি প্রতিটি শব্দ যত্ন সহকারে লিখি। আমরা কিন্তু লেখার সময় তো হুট করে লিখে ফেলি, কিন্তু এটা খেয়াল করি না। আর একটা জিনিস, যেটা লেখার পরে আপনাকে আবার স্টাডি করা। ইভেন আমার নিজেরও হয়, অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে, যখন আমরা ফেসবুকে মোবাইলটা টাইপ করি, মোবাইলের স্ক্রিনটা তো ছোটো থাকে, তো অনেক সময় আমরা যখন ছোটো একটু, অথবা ঘুমাই রয়েছি, ঘুমাই শুয়ে শুয়ে লিখতেছি, লাইট একটা অফ, একটু দিমি দিমি আলো, বুঝতে পারতেছি না, তখন দেখা গেল ছোটো ছোটো লেখা, তো অনেক সময় একটা লেখতে গিয়ে আরেকটা হয়ে যায়। তো এটা ইভেন আমরা জানা সত্ত্বেও কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়। তো এই যে ভুলটা হয়, আমি আমার নিজের ক্ষেত্রে দেখছি। তো এই যে ভুলগুলো হয় কেন, এটা একটা আরেকটা জিনিস হচ্ছে, আমরা জানার পরে কিন্তু অসচেতন থাকা। মানে নিয়ম হচ্ছে যেটা, যে একটা কিছু আপনি লিখবেন, লিখার পরে এটা আবার আপনি রিভিউ পড়েন এটাকে পোস্ট করার আগে বা এটাকে সাবমিট করার আগে। যখন আপনি আবার সেকেন্ড বার এটা পড়বেন, তখন দেখবেন এখানে কোনো কিছু একটা মিসিং আছে কিনা, কোনো একটা পড়ছে কিনা, হয়তো কোনো একটা সেন্টেন্স আপনি লিখলেন, সেন্টেন্সের মাঝখানে একটা ছোট্ট একটা ধরুন একটা শব্দ বাদ পড়ে গেছে বা পড়ে গেছে, আপনি ব্রেন কাজ করতেছে, আপনি লিখতেছেন, কিন্তু দেখা গেলো আপনার ফিঙ্গার করে নাই, হ্যাঁ, এটা হয়তো আপনি স্কিপ করে চলে গেছেন। তো যখন আপনি এটা আবার রিভিউ করবেন, তখন এটা ধরা পড়বে। ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, এটা সবাই এটা করবে। তো যাই হোক, তো এই যে বিষয়গুলো, এই জন্য হচ্ছে কি, আই রাইট ইচ ওয়ার্ড কেয়ারফুলি, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে কেয়ারফুলি লিখতে হবে, এটাকে রিভিউ করতে হবে। ঠিক আছে, সো আমি বলবো যে এটা খুবই দরকার। তারপর হচ্ছে কি, কারেক্ট স্পেলিং ইমপ্রুভস মাই রাইটিং স্কিল। কারেক্ট স্পেলিং ইমপ্রুভস মাই রাইটিং স্কিলস। সঠিক বানান আমার লেখার দক্ষতা বাড়ায়। ঠিক আছে, কি বাড়ায়? আমার লেখালেখির দক্ষতা বাড়ায়। ওকে বন্ধুরা, সো ইন ফাইন আই ক্যান সে লার্নিং alphabet is the first step of language mystery. পরিশেষে বলবো, বর্ণমালা শেখা ভাষা আয়ত্ত করার প্রথম ধাপ। ঠিক আছে, সো কারেক্ট স্পেলিং ইজ দ্য ব্রিজ অফ গুড রাইটিং। কারেক্ট স্পেলিং ইজ দ্য ব্রিজ অফ গুড রাইটিং। সঠিক বানান ভালো লেখার একটা সেতু। হ্যাঁ, ভালো লেখার সেতু আমরা বলতে পারি। ওকে, সো প্র্যাকটিস এভরি ডে টু বিকাম ফ্লুয়েন্ট। প্র্যাকটিস এভরি ডে টু বিকাম ফ্লুয়েন্ট। দক্ষ হতে প্রতিদিন অনুশীলন করুন। ঠিক আছে, সো নেভার অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। নেভার অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। ভুল করতে কখনো ভয় পাবেন না। ঠিক আছে, মিস্টেক্স আর পার্ট অফ লার্নিং। মনে রাখতে হবে, মিস্টেক্স আর পার্ট অফ লার্নিং। ভুল করা শেখারই একটা অংশ। ভুল করলে শেখা যাবে, ভুল না করলে তো শেখা যাবে না, এই জন্য এটা করতে হবে না। Inshallah, we will learn more details later by attending our next class regularly. Okay? Inshallah. পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের নিয়মিত পরবর্তী ক্লাসে, নিয়মিতভাবে উপস্থিত থেকে। হ্যাঁ, কি বলবো বন্ধুরা? So friends, okay, so friends, I hope you have been able to fully understand my class on alphabet and spelling today. Okay, apart from my Facebook, you can also get everything on my YouTube channel. Within the bracket, Imdad Chaudhuri, IMDAD, space CHOWDHURY, hyphen Roshimo Doekadda, Imdad Chokarchu Doekadur Radikari. So বন্ধুরা, আশা করছি অ্যালফাবেট ও স্পেলিং নিয়ে আমার আজকের এই ক্লাস থেকে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে সক্ষম হয়েছ। আমার ফেসবুক ছাড়াও তোমরা আমার ইউটিউব চ্যানেল ইমদাদ চৌধুরী হাইফেন ইমদাদ রশিম দোয়েকাদ্দা দ ইমদাদ চৌকারছু দোকাদ্দুর অধিকারী ইমদাদ চৌধুরী, তোমরা এই ইউটিউব চ্যানেলে সব কিছু পেয়ে যাবে। ওকে, সো I'm ending it here. Like today, may Allah protect us. তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Thanks everyone. Bye.